দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি জিসকা ফার্মা আয়োজিত স্বাস্থ্য বিষয়ক আমাদের নিয়মিত অনুষ্ঠান পিউলি সুস্বাস্থ্য সারাক্ষণে। আপনাদের সাথে আছি আমি ডক্টর সাইদ আহমেদ। আজকে আমাদের আলোচনার বিষয় হেপাটাইটিস বি এবং সি ভাইরাস, এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর স্বপন চন্দ্র ধর। প্রফেসর ডক্টর স্বপন চন্দ্র ধর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে কর্মরত ছিলেন এবং বর্তমানে তিনি আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, প্রথমেই একটু জানতে চাইবো যে হেপাটাইটিস সি এবং বি এবং সি ভাইরাস নিয়ে আমাদের একটা আতঙ্ক কাজ করে, এবং ইদানিং দেখা যাচ্ছে যে যারা দেশের বাইরে যাচ্ছে আমাদের এখান থেকে কর্মী হিসাবে, তখন পরীক্ষা নিরীক্ষা করতে হঠাৎ করে ধরা পড়ছে যে তার হেপাটাইটিস বি বা সি ভাইরাস সে আক্রান্ত। সেক্ষেত্রে তাদের কি করণীয়? ধন্যবাদ। এটা একটা অত্যন্ত জরুরি ইস্যু। হেপাটাইটিস বি এবং সি দুটো ভাইরাসই লিভারকে আক্রমণ করে। এর মধ্যে বি এর প্রাধান্যটা খুব বেশি, সি এর প্রাধান্যটা কম। বি ভাইরাস দুইভাবে শরীরে থাকতে পারে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। সক্রিয় আর সক্রিয় মানে ঘুমন্ত অবস্থায়, সুপ্ত এবং ঘুমন্ত বা সুপ্ত অবস্থায়, আর হচ্ছে সক্রিয় অবস্থায়। একটা লোকের যখন এইচআইভি পজিটিভ ধরা পড়ে তখন এটা কখন ঢুকছে আমরা কেউ বলতে পারবো না। তো সেই জন্য আমরা এটাকে দুয়ে ভাগ করি, অ্যাকিউট এবং ক্রনিক। 6 মাসের উপরে যদি হয় যে এই 6 মাসের উপরে যদি ইনফেকশনটা কন্টিনিউ করে তাহলে সেটা হলো ক্রনিক। আর যদি 6 মাস আগে হয়, 6 মাসের কম হয় ডিউরেশন, তাহলে সেটা আমরা অ্যাকিউট। এখন একটা রোগের এই যদি ধরা পড়লো, আমরা কখন এটা ঢুকলো আমরা কেউ জানি না, 6 মাস আগে না 6 মাস বুঝতে পারি না। তো একটা উপায় আছে, একটা টেস্ট আছে NT-HBC IgM। এটা যদি পজিটিভ হয় তাহলে আমরা ধরে নিই এটা ক্রনিক, অ্যাকিউট। আর NT-HBC IgM যদি নেগেটিভ হয় তাহলে আমরা এটাকে ক্রনিক ধরে নিই। তারপরেও আমরা আরেকটা পথ হচ্ছে যে এটাকে আমরা 6 মাস ওয়েট করবো। 6 মাস ওয়েট করবো, 6 মাস পরে যদি দেখি যে এটা ঠিকই আবার জীবনটা পাওয়া যায় তাহলে আমরা এটা ক্রনিক মনে করবো। শরীরের ভিতরে ঢোকার পর এটা দুইভাবে থাকতে পারে, একটা ঘুমন্ত বা সুপ্ত অবস্থা, একটা সক্রিয় অবস্থায়। যদি ঘুমন্ত অবস্থায় এটা সারা জীবন থাকে, অটোমেটিক এটা এইচআইভি নেগেটিভ বা ধ্বংস সাধারণত হয় না, হইলেও ভেরি ভেরি রেয়ার। যেটা নিষ্ক্রিয় অবস্থায় বা ঘুমন্ত অবস্থায় আপনি যেটা বলছেন, এটা কি সারা জীবন নিষ্ক্রিয় অবস্থায় থাকবে নাকি হঠাৎ করে এটা আবার সক্রিয় হতে পারে? না, সেটাই বলছি যে আবার হঠাৎ করে এটা সক্রিয় হয়ে যেতে পারে। সক্রিয় হওয়া মানে হচ্ছে দুটা, একটা হচ্ছে সে নিজের বংশবৃদ্ধি করছে এবং লিভারকে অ্যাটাক করছে। একটা হতে পারে সে সক্রিয় হচ্ছে এবং বংশবৃদ্ধি করছে কিন্তু লিভারকে আক্রমণ করছে না। একটা হচ্ছে যে সক্রিয় এবং সে বংশবৃদ্ধি করছে এবং লিভারকে আক্রমণ করছে। এখন সক্রিয় হইলেও সমস্যা নাই বা বংশবৃদ্ধি করলেও সমস্যা নেই যদি লিভারকে অ্যাটাক না করে। তাহলে প্রবলেমটা কোথায়? যদি সে বংশবৃদ্ধি করে বা রিপ্লিকেট করে এবং লিভারকে অ্যাটাক করে, তখনই এটা প্রবলেম, সমস্যা। সেই ক্ষেত্রে আমার একটা প্রশ্ন ছিল, সেই ক্ষেত্রে চিকিৎসা প্রয়োজন হয়। বুঝতে পারছি স্যার। সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন ছিল, যদি নিষ্ক্রিয় অবস্থায় থাকে কিন্তু তার একটা ভয় তো আশঙ্কা তো থেকেই যাচ্ছে, যে কোনো সময় সক্রিয় হতে পারে, সেক্ষেত্রে কি স্যার আমরা নিষ্ক্রিয় অবস্থায় এটাকে মেরে ফেলার ব্যবস্থা করতে পারি না? ধন্যবাদ আপনাকে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। রোগীরা অনেক সময় আমাদেরকে জিজ্ঞেস করে। না, এটা নিয়ম হচ্ছে যখন এটা লিভারকে অ্যাটাক করবে, লিভারকে ক্ষতি করবে, আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখব লিভারটা এফেক্টেড বা লিভারটা ক্ষতি হচ্ছে, তখনই আমরা তার এগেনস্টে আমরা চিকিৎসা করব। কিন্তু যদি লিভার নর্মাল থাকে, লিভারকে যদি কোনো ক্ষতি না করে, তাহলে ওষুধ দেওয়ার কোনো নিয়ম নেই, ওষুধ দিলেও কোনো কাজ করবে না। এক্ষেত্রে স্যার আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যদি তার শরীরে হেপাটাইটিস বি ভাইরাসটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে, সেক্ষেত্রে সে কি অন্য মানুষকে ইনফেক্টেড করতে পারে? হ্যাঁ, অবশ্যই। সে একটা সোর্স, দিস পেশেন্ট ইজ আ সোর্স অফ ইনফেকশন, এবং সে তার থেকে বিভিন্ন অন্য লোকের মধ্যে এটা সংক্রমণ হতে পারে। পার্টিকুলারলি ফ্যামিলি মেম্বার যারা, তাদের মধ্যে বেশি এফেক্টেড, তারা বেশি এফেক্টেড। কাজে সেই জন্য যেহেতু সোর্স অফ ইনফেকশন, তাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন উনি কাউকে এই সংক্রান্ত চিকিৎসা এবং প্রতিকার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, কিন্তু একটা বিরতির পরে। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতি। আমরা ফিরে আসছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
দর্শক, বিরতিতে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম হেপাটাইটিস বি এবং সি ভাইরাস নিয়ে। আমাদের সাথে আছেন প্রফেসর স্বপন চন্দ্রধর। স্যার, বিরতিতে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে হেপাটাইটিস বি এবং সি ভাইরাস হয়, কিভাবে ছড়ায়, এই সম্বন্ধে যদি আরেকটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ। বি ভাইরাস ছড়ায় অনেকগুলো মাধ্যমে। প্রথম হচ্ছে ব্লাড অথবা ব্লাড প্রোডাক্ট ট্রান্সফিউশন, রক্তদান অথবা রক্তের উপাদান দেওয়া, আইভি। 2 নম্বর হচ্ছে ড্রাগ অ্যাবিউজার, একই সিরিঞ্জে বিভিন্ন জনের ইনজেকশন দেওয়া হয়। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সেলুনে শেপ করার সময় একই রেজাল্ট সবাইকে শেপ করে সেটা হবে। 4 নম্বর হচ্ছে এটা হলো আপনার সেক্সুয়াল কন্ট্যাক্ট। ধরেন যদি ইনফেক্টেড পার্সনের সাথে যদি ফ্রি সেক্স করেন, আনসেফ সেক্স করেন, যদি সেক্স করা হয় তাহলে সেভাবে এটা আপনার, তার মানে আমরা বলতে পারি এইডস যেভাবে ছড়ায় সেভাবেই আমরা হেপাটাইটিস বি এবং সি ভাইরাস ছড়ায়। আরেকটা আছে ইম্পর্টেন্ট রুট অফ ট্রান্সফার হচ্ছে মাদার টু ফিটাস। মা যদি ইনফেক্টেড থাকে তাহলে ফিটাসের মধ্যে, নবজাতক শিশুর মধ্যে এটা ট্রান্সফার হতে পারে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে প্রতিরোধে যেতে আমরা এইডসের ক্ষেত্রে যেসব সাবধানতা অবলম্বন করি, এক্ষেত্রে সেই সাবধানতাগুলো এবং সামাজিক অনুশাসন, আমাদের ধর্মীয় অনুশাসন আমরা যদি মেনে চলি তাহলে আমরা এগুলো থেকে দূরে থাকতে পারবো। অবশ্যই। এখন আরেকটা আছে ইম্পর্টেন্ট, ছিল যদি আপনি ভ্যাকসিন নেন, সবাইকে ভ্যাকসিন নিতে হবে। যারা ভ্যাকসিন এখন নেয়নি সবাইকে ভ্যাকসিন নেওয়া প্রয়োজন। স্যার, হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের কিছু ভ্যাকসিন এসেছে? না, সি ভাইরাসের ভ্যাকসিন এখন আবিষ্কার হয়নি, হওয়ার পথে। আচ্ছা, বি ভাইরাসের ভ্যাকসিন আছে। বি ভাইরাসের ভ্যাকসিন যদি কারো নেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে কি আমরা বলতে পারি সে এই রোগ থেকে 100% প্রোটেক্টেড থাকবে? হ্যাঁ, ভ্যাকসিন নেওয়ার পরে আইডিয়ালি শেষ ভ্যাকসিনটা নেওয়ার 2 মাস পরে আপনার একটা পরীক্ষা করতে হবে এই ভ্যাকসিনটা কাজ হয়েছে কিনা। এনটিএইচবিএস টাইটার দেখতে হবে। যদি এনটিএইচবিএস টাইটারটা ভালো থাকে, পজিটিভ থাকে, তাহলে 100% নিশ্চিত যেটা কাজ করেছে এবং সে 100% সেফ। তাহলে খুব মরণঘাতী একটা রোগ এটা হতে পারে, কিন্তু শুধুমাত্র একটা ভ্যাকসিনের মাধ্যমে এটা থেকে বাঁচা সম্ভব, এবং সেক্ষেত্রে আমাদের সচেতনতাই বোধহয় যথেষ্ট। ভ্যাকসিন প্লাস কিছু নিয়মকানুন যেগুলো বললাম, যে পেশেন্ট তাকে ব্লাড দিতে পারবে না, সে আনসেফ সেক্স করতে পারবে না, সে তার আলাদা রেজুল ইউজ করতে হবে, সে কমন রেজুল ইউজ করতে পারবে না, এই কতগুলো নিয়ম পালন করতে হবে। সেক্ষেত্রে সে কতটুকু ভালো মানুষ সেটাও একটা গুরুত্বপূর্ণ। সে যদি জানে যে আমার হেপাটাইটিস বি আছে এবং সে যদি এগুলো তারপরে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে অন্য মানুষও তার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে। এখন স্যার প্রশ্ন হচ্ছে যে যদি হয়েই যায় সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আচ্ছা, হয়েই যায় তাহলে এখন এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ অনেক মানুষই এই রোগটা নিয়ে অত্যন্ত ভীতিকর অবস্থায় থাকে। রোগটা ধরা পড়ার পরে তাদের বিভিন্ন চিন্তা মাথায় ঢুকে। অনেকে যেহেতু এই রোগ সম্পর্কে অনেকের ধারণা নাই, অনেকে যারা জানে না তারও এই রোগীদেরকে বিভিন্ন ভয়ভীতি দেখায়। ঠিক আছে, তো এখন অনেকগুলো কুসংস্কার আছে। তো সেজন্য আগে এর চিকিৎসা ছিল না, বেশ কয়েক বছর আগে, ধরেন 25-30 বছরের কোনো চিকিৎসা আসলে ছিল না। কিন্তু প্রথম চিকিৎসা বেরোলো, বিভাগের চিকিৎসা বেরোলো ইন্টারফেরন নামে একটা ইঞ্জেকশন। ইন্টারফেরন ইঞ্জেকশন বের হওয়ার পরে আমরা অনেক স্বস্তি পেলাম যে একটা চিকিৎসা আমরা পেয়েছি আবিষ্কার। একটা হচ্ছে যে এই চিকিৎসা কতদিন ধরে করতে হবে, এটা কি দীর্ঘমেয়াদী চিকিৎসা নাকি স্বল্প মেয়াদী? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে পুরো চিকিৎসার ক্ষেত্রে ব্যয় আনুমানিক কত হতে পারে? আচ্ছা, এটা আনুমানিক ব্যয় কত হতে পারে এটা নির্ভর করবে আপনি কতদিন থেকে চিকিৎসা করবেন। ধরেন বর্তমানে যেসব ওষুধ আমাদের বাজারে আছে সেগুলো একটা ট্যাবলেটের দাম ধরেন আপনার 40 থেকে 50 টাকা। এটা ডেইলি খেতে হবে। কতদিন খেতে হবে এটা নির্ভর করে রোগীর কিছু পরীক্ষা নিরীক্ষার উপর। যেমন ধরেন আপনার আইডিয়ালি হচ্ছে যতদিন পর্যন্ত HbS-Ag নেগেটিভ না হবে ততদিন পর্যন্ত ওষুধটা চালিয়ে যেতে হবে। কারণটা কি, ধরেন আপনি ওষুধ কিছুদিন খাই, 6 মাস, 1 বছর, 3 বছর খেয়ে বন্ধ করে দিলেন, কিন্তু HbS নেগেটিভ হলো না, ওষুধটা ছেড়ে লিভার ভালো। দুটো ব্যাপার হয়, একটা হচ্ছে যে লিভারকে ভালো রাখা, আর একটা হচ্ছে HbS নেগেটিভ হওয়া, দুটো কিন্তু ভিন্ন। ওষুধ খাওয়ার পরে আপনার দেখা যায় লিভার যে আক্রান্ত হয়েছিল লিভারটা সুস্থ হয়ে গেছে, লিভার নর্মাল হয়ে গেছে, কিন্তু বি ভাইরাসটা নেগেটিভ হয়নি, HbS নেগেটিভ হয়নি। সেই ক্ষেত্রে আপনি ওষুধ বন্ধ করতে পারেন, কিন্তু এটা ভয় থেকে যায়। আবার যে কোনো সময় বি ভাইরাসটা অ্যাক্টিভ হতে পারে, সেজন্য একটা ভয় থেকে, যার জন্য আমরা বলি যারা সক্ষম, যারা ওষুধ কিনতে পারবে, তারা খেতে পারবে,
ওটা লাইফ লং খাওয়াই বেটার, যতদিন পর্যন্ত না এইচ বেসিস নেগেটিভ না। স্যার আমার অনুষ্ঠানের একেবারে শেষের দিকে ছোট্ট করে যদি দুটো উত্তর দিতেন। একটা হচ্ছে যদি হয়েই যায় কারো হেপাটাইটিস বি বা সি ভাইরাস আক্রান্ত হয়েই যায়, সেক্ষেত্রে কি শুধুমাত্র গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে গিয়ে চিকিৎসা পাবে? আর দ্বিতীয় হচ্ছে যে আপনার যদি কোনো কারণে তার যকৃৎ বা লিভার যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে কি কিছু করার আছে নাকি? হ্যাঁ, যদি লিভারটা ক্ষতি হয়ে যায়, সে ক্ষতির দুটো ভাগ আছে। আমরা বলি যে লিভারটাতে খুব বেশি ক্ষতি হয়ে যায়, যে ডিকম্পেনসেটেড সিরোসিস বলি আমরা। হয় যেটা হয় দুটো, একটা ক্রনিক হেপাটাইটিস আর একটা সিরোসিস। সিরোসিসকে দুই ভাগে ভাগ করি, একটা কম্পেনসেটেড, একটা ডিকম্পেনসেটেড। কম্পেনসেটেড আবার ডিকম্পেনসেটেড। যদি কম্পেনসেটেড থাকে মানে লিভার সিরোসিস হয়েছে কিন্তু লিভার ফাংশন ভালো আছে, সেই ক্ষেত্রে ওষুধটা দিলে অনেক সময় নর্মালে চলে আসে। কিন্তু যদি একবার ডিকম্পেনসেটেড সিরোসিস ডেভেলপ করে যায়, অর্থাৎ লিভারটা অ্যাডভান্সড হয়ে যায়, রোগটা অ্যাডভান্স হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার ওষুধ খেলে তার লিভার যে আক্রান্তটা, লিভার যে ক্ষতিগ্রস্তটা হচ্ছে, এটা হয়তো ধীরে ধীরে হবে, তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত আর হবে না, প্রগ্রেসটা স্লো হবে, কিন্তু পুরোপুরি রিকভারি হবে না। ধন্যবাদ স্বপন চন্দ্রধর আমাদের অনুষ্ঠানে এসে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ আলোচনা করলাম হেপাটাইটিস বি এবং সি ভাইরাসে নিয়ে। টিভি সেটের সামনে যারা বসে আছেন তাদের মধ্যে কেউ যদি এই রোগে আক্রান্ত হয়ে থাকে, তাহলে স্যার অনেক আশার কথা বললেন, ভয় পাওয়ার কিছু নাই। ইনশাল্লাহ এখন যে চিকিৎসা এসছে খুব সস্তা এবং সহজেই এই রোগের চিকিৎসা সম্ভব। আর এর বাইরে বাকিরা যারা আমরা এটা দ্বারা আক্রান্ত না, তাদের সবাই আমরা যদি সামাজিক এবং ধর্মীয় অনুশাসন মেনে চলি, তাহলে এই রোগ থেকে আমাদের সকলেরই দূরে থাকা সম্ভব। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আগামীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।